15 সেনা অফিসারের ঘুম হারাম করায় নাবিলা ইদ্রিসকে কঠিন হুমকি দিয়ে যা বললেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকার কি সামরিক শাসন জারি করবে বা ওয়াকার বা সেনা ব্যাকড কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে? এই রকমের নানামুখী প্রশ্নে এবং ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না। পরিস্থিতি থমথমে, পরিস্থিতি গুমট, পরিস্থিতি যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। 22 অক্টোবর ডেডলাইন, আর মাত্র 5 দিন বাকি। কি করবেন জেনারেল ওয়াকার? উপদেষ্টাদের উপর হঠাৎ চরম ক্ষুব্ধ হলেন জামাত এনসিপি। দশক ঊর্ধ্বতম সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবার চরম বিপদে পড়েছে গুম কমিশনের নাবিলা ইসলাম। এবার তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি হুঁশিয়ারি দিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন। তারও পাশাপাশি দেখতে পারবেন আগামী 22 তারিখে কি ঘটতে যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি সামরিক শাসন জারি করতে যাচ্ছেন? এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রয়েছে। ক্যান্টনমেন্টে বর্তমান সময়ে উত্তেজনা বিরাজ করছে। আসুন একে একে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখে আসি। না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বাংলাদেশ সেনাবাহিনী 15 জন কর্মরত অফিসারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার পর হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় দেশের নিরাপত্তা ও সামরিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব পড়েছে। পাশাপাশি গোয়েন্দা কর্মকর্তা নাবিলা ইদ্রিসকে এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নেওয়ায় সেনাপ্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঢাকার সেনানিবাসে এক জরুরি বৈঠকে বলেন, যারা রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত তাদের দেশ থেকে পালানোর কোনো সুযোগ দেওয়া হবে না। সেনাবাহিনী তাদের কোথাও যেতে দেবে না। সীমান্তরক্ষী বাহিনী, বিমানবন্দর ও স্থলবন্দরের কঠোর নজরদারি চালানো হচ্ছে। তিনি আরো জানান, অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। নাবিলা ইদ্রিসের নেতৃত্বে শুরু হওয়া এই তদন্তে দেখা গেছে অভিযুক্ত 15 জন অফিসার মানবতাবিরোধী অপরাধ ও অনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন। তদন্তের সূত্রে জানা গেছে অফিসাররা কয়েকটি সেনা ইউনিটে অবৈধ কার্যক্রম চালাচ্ছিলেন এবং দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করেছিলেন। এর প্রেক্ষিতে নাবিলা ইদ্রিস ও তার দল রাত দিন চেষ্টা চালিয়েছেন যাতে এই অফিসারদের কর্মকাণ্ড বন্ধ করা যায় এবং তাদের বিচার কার্যক্রমে আনাগোনা সহজ হয়। সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ বর্তমানে অস্থির। সেনাপ্রধানের এই কঠোর হুঁশিয়ারি সেনাবাহিনীর মধ্যে বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পরিস্থিতি সেনাবাহিনীর ঐক্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে। অফিসারদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। সেনা কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন যে সেনাবাহিনী কোনো অভ্যুত্থান বা অস্থিতিশীল পরিস্থিতি এড়িয়ে চলতে প্রশাসনিক ব্যবস্থা ও কঠোর নজরদারি অপরিহার্য। আইনগত দিক থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী অভিযুক্ত অফিসারদের ফৌজদারি আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। তবে সেনাপ্রধানের বক্তব্যে ইঙ্গিত মিলেছে যে সামরিক বাহিনী নিয়ন্ত্রণে রাখা অভিযুক্তদের উপর নজরদারি জোরদার করা হবে। এতে আদালতের সঙ্গে সামরিক ব্যবস্থার সমন্বয় এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এসেছে। অভিযুক্তদের মধ্যে একজন মেজর জেনারেল কবির আহমেদ এখনও আত্মগোপনে রয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে তার অনুসন্ধান চলছে এবং তিনি যেন দেশের বাইরে যেতে না পারেন তার জন্য সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। অন্য 14 জন অফিসার ইতিমধ্যে হেফাজতে আনা হয়েছে। তাদের মধ্যে 13 জন কর্মরত এবং একজন অবসরপ্রাপ্ত। নাবিলা ইদ্রিস জানিয়েছেন, আমরা আইন অনুসারে সমস্ত কার্যক্রম চালাচ্ছি। অভিযুক্তরা যাতে কোনো প্রভাবশালী শক্তির ছত্রছায়ায় পালাতে না পারে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি আরো বলেন, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে যাতে বিচার প্রক্রিয়া অব্যাহত থাকে এবং দেশের আইন শৃঙ্খলা বজায় থাকে। বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন যে সেনাপ্রধানের হুঁশিয়ারি শুধু নাবিলা ইদ্রিসের উদ্দেশ্য নয়, বরং এটি দেশের অন্যান্য সংস্থা এবং সম্ভাব্য অপরাধীদের সতর্ক করার উদ্দেশ্যে বলা হয়েছে। এটি একটি বার্তা যে রাষ্ট্রের আইন এবং সামরিক নিয়ম ভাঙলে তার ফল ভোগ করতে হবে। এদিকে সাধারণ জনগণ এই ঘটনার প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে। সামাজিক মাধ্যমে এই বিষয়ে আলোচনা তীব্র। অনেকে প্রশ্ন করছেন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ অস্থিরতা কি দেশের স্থিতিশীলতাকে প্রভাবিত করবে কিনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে, বিশেষত যদি সেনা সংক্রান্ত কার্যক্রম জনগণের কাছে অস্বচ্ছ থাকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন বাংলাদেশে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মিডিয়া এই ঘটনায় মনোযোগ দিয়েছে। তারা নিশ্চিন্ত হতে চাইছেন যে বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সেনাপ্রধানের হুঁশিয়ারি এবং নাবিলা ইদ্রিসের সক্রিয় ভূমিকার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা এবং সামরিক স্থিতিশীলতা রক্ষা করার প্রক্রিয়া এখন গুরুত্বের সঙ্গে চলছে। আগামী দিনে দেখা যাবে এই পরিস্থিতি সেনাবাহিনী এবং
যে ওয়াকার কি সামরিক শাসন জারি করবে বা ওয়াকার বা সেনা ব্যাকড কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে। তো এই রকমের নানামুখী প্রশ্নে এবং ক্যান্টনমেন্টের পরিস্থিতি যে স্বাভাবিক নেই এটা বুঝতে কারো অসুবিধা হয় না। পরিস্থিতি থমথমে, পরিস্থিতি গুমট, পরিস্থিতি যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু যেহেতু আমার কাছে প্রশ্নগুলো এসেছে, আমি এই সংক্ষিপ্ত পর্বে প্রশ্নগুলোর উত্তর বরং দিই, আর তেমন বিশ্লেষণে আজকে যাব না। যেমন একটা ধারণা দেওয়া হয় যে সেনাবাহিনীতে বোধহয় জামাত হিজবুত তাহরির ভর্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা পক্ষের সেনা কর্মকর্তার সংখ্যা কম। এটি একটি ভ্রান্ত ধারণা এবং এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার। মনে রাখবেন যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি সরকার গত 16 বছরের মতো ক্ষমতায় ছিল এবং তাদের সময়ে তাদের যে প্রমোশন, রিক্রুটমেন্ট, এখানে একটা ফিল্ট্রেশন ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে প্রমোট করা হয়েছে, যদিও সবখানে করা হয়নি, কিছু কিছু বিষয়ে সমালোচনা আছে। তারপরেও মনে রাখবেন সেনাবাহিনীতে, বর্তমান সেনাবাহিনীতে 70% বেশি হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এবং এর বাইরে আছে যারা খুব প্রফেশনাল, যারা কোনো দল বা কোনো পক্ষে যেতে চায় না, তারাও এখন এই মুক্তিযুদ্ধের পক্ষের অংশের সাথে সুর মিলিয়েছে। কারণ সেনাবাহিনী, ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন, তাতে প্রফেশনাল অংশটা এটা খুব বেশি পছন্দ করছে না। সুতরাং সেনাবাহিনী মানেই জামাত, সেনাবাহিনী মানেই হিজবুত তাহরির, দিস ইজ এ প্রোপাগান্ডা। মনে রাখবেন যে এটা একটা অসত্য, এটা সত্যি না, এবং এটা ইচ্ছে করে এই প্রোপাগান্ডাটা ছড়ানো হয় এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য। সামরিক, বেসামরিক সবখানে এই বিভ্রান্তিটা তারা সরাচ্ছে। সুতরাং ডোন্ট পে হিট টু দিস প্রোপাগান্ডা। এরপরে হলো যে জেনারেল ওয়াকার কি সামরিক শাসন জারি করে ক্ষমতা নেবেন কিনা, এটাও খুব স্পষ্ট করে আমি আপনাদের জানিয়ে দিতে চাই। এমনকি জেনারেল ওয়াকার নিজেও তার ঘনিষ্ঠজনদের বারবার বলেছেন যে তিনি কোনো অবস্থায় ক্ষমতা নেবেন না। তিনি বিভিন্ন বক্তৃতাও বলেছেন তিনি ক্ষমতা নেবেন না। এটা সত্যি, তিনি ক্ষমতা নেবেন না। হয় তার ক্ষমতা নেবার মতো হ্যাডম নেই, অথবা তার অন্য কোনো রাজনৈতিক অভিলাষ রয়েছে। তিনি নিজে রাজনীতি না করলেও আপনারা জানেন যে তিনি একটি রাজনৈতিক ধারার সমর্থক, এবং সেটি হলো জামাতি ইসলামী। তিনি ছাত্র জীবন থেকে এই জামাতি ইসলামীর সাথে সম্পৃক্ত। আর্মিতে গিয়েও তিনি প্রকাশ্যে হয়তো সেভাবে তৎপরতা না চালাতে পারলেও তিনি এই যে জামাতের গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন। সুতরাং তিনি চাইবেন সেনাপ্রধান হিসেবে জামাতকে যদি পারেন তিনি ক্ষমতায় আনার জন্য সহায়তা করবেন। সুতরাং তার পক্ষে সামরিক শাসন জারি করা সম্ভব না। সেনাবাহিনীর ভেতরে বিশেষ করে এই আইসিটিতে যে মামলাটা করা হয়েছে এবং যেখানে 25 জন সেনা কর্মকর্তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, এই ঘটনায় সেনাবাহিনীর মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছিল, সেখান থেকেও সেনাবাহিনীর একটা বড় অংশ তারা মনে করেছিল যে জেনারেল ওয়াকার এই মুহূর্তে সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে, বাংলাদেশকে রক্ষার্থে, বাংলাদেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার্থে একটা ভূমিকা রাখবেন, কিন্তু সেই ভূমিকাটি তিনি রাখেননি। দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে ক্যান্টনমেন্টে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী। সেনাবাহিনী বলছে তাদের বিচার করবে সেনানিবাসে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী বলছে তাদের বিচার হবে আদালতে। এ নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে সেনাবাহিনী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবীর মধ্যে। দর্শক, এ নিয়ে আপনারা এই ভিডিওতে দেখেছেন জেনারেল ওয়াকারুজ্জামান একটি বক্তব্য দিয়েছেন নাবিলা ইদ্রিসকে নিয়ে। দর্শক, এ সকল বিষয় নিয়ে আপনার কি মতামত?